আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। মেসির উত্তরসূরি কোন নতুন মাস্তান? মেসি ও আমার সঙ্গে পিএসজি সমর্থকরা অতিরিক্ত বাড়াবাড়ি করেছিল, বিস্ফোরক অভিযোগ নেইমারের। শীর্ষস্থান ধরে রাখা নিয়ে শঙ্কা, ফের ঘরের মাঠে লজ্জার হার, ব্যাখ্যা নেই বার্সার। আমি যথেষ্ট ভালো কোচ না, ম্যান ইউর কাছে হেরে গার্দিওলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মেসির উত্তরসূরি কোন নতুন মাস্তান? মেসির এই নতুন আর্জেন্টাইন উত্তরসূরিকে নিয়ে মিডিয়ায় বেশ মাতামাতি দেখা যাচ্ছে। মাস্তানতুনু এখন পর্যন্ত ফুটবল দুনিয়ায় খুব জনপ্রিয় কোনো নাম নয়। আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের খবর না রাখলে তার সম্পর্কে খুব মানুষের জানারও কথা নয়। তবে যে কেউ চাইলে ইউটিউবে গিয়ে মাস্তানতুনুর খেলার কিছু ঝলক দেখে নিতে পারেন। ড্রিবল করে প্রতিপক্ষকে নাকানি খাওয়ানো, উইং ধরে আগ্রাসী রূপে আক্রমণে যাওয়া কিংবা নিখুঁত ফ্রি কিকে গোলরক্ষককে বোকা বানানোর দারুণ সামর্থ্য আছে বাঁ পায়ের এই ফুটবলারের। মাঠে নামার অল্প সময়ের মধ্যে মাঝমাঠে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন মাস্তানতুনু। এককভাবে ম্যাচের ধারা বদলে দেওয়ার সক্ষমতা যেমন আছে, তেমনি সতীর্থদের দিয়েও করাতে পারেন দারুণ সব গোল। তার পাসগুলো যেন বয়সের চেয়ে বেশি পরিপক্ক, আর খাটো উচ্চতাকে কাজে লাগিয়ে মার্কারদেরও সহজে বোকা বানাতে পারেন 17 বছর বয়সী এই কিশোর। নান্দনিকতা ও ক্রাফটের দিক থেকে মাস্তানতুনু অনেক সময় মনে করিয়ে দেন মেসির কথা। আর্জেন্টিনায় বাড়ি হওয়ায় মেসির সঙ্গে তুলনা হওয়াটা স্বাভাবিকই। ফুটবল বিশ্লেষক স্কট ক্রিস্টেনসেনের মতো কেউ কেউ অবশ্য তার খেলার সঙ্গে ফিল ফোডেনের খেলার মিল খুঁজে পান। কিছু মিল যে আছে সেটা স্বীকার করে বলতে হয় মাস্তানতুনু যেন আরো বেশি পরিপূর্ণ ফুটবলার। তার কাছে সেরা হওয়ার মতো সব রসদই আছে, বিশেষ করে সৃষ্টিশীলতা ও কারিকুরিতে ফোডেনকে ছাড়িয়ে যাওয়ার সামর্থ্য আছে তার। এমনকি তার কিছু কিছু পায়ের কাজ মনে করে দিতে পারে নেইমারের কথাও। তবে মিল যার সঙ্গেই থাকুক, কিছুদিনের মধ্যে এই উদীয়মান ফুটবলার যে নিজের নামেই সুবাস ছড়াবেন সেটা অনুমান করা যায়। রিভার প্লেটে খেলা মাস্তানতুনুর জন্ম বুয়েন্স এরেস প্রদেশের শহর আজুলে। শৈশবে অবশ্য ফুটবল ও টেনিস দুটোতেই মুগ্ধতা ছড়িয়েছেন। তবে শেষ পর্যন্ত আর্জেন্টাইনদের হৃদয় উৎসারিত খেলা ফুটবলকে বেছে নেন তিনি। 2011 সালে রিভার দি আজুলের বয়সভিত্তিক দলের হয়ে যাত্রা শুরু হয় তার। 2018 সাল পর্যন্ত সেখানেই ছিলেন। এরপর ক্লাব সিমেন্টোতে 1 বছর থেকেই তিনি চলে যান আর্জেন্টাইন সেরা ক্লাবগুলোর একটি রিভার প্লেটে। 2019 থেকে 2024 পর্যন্ত ক্লাবটির বয়সভিত্তিক দল থেকে এরপর মূল দলের হয়ে খেলা শুরু করেন মাস্তানতুনু। রিভার প্লেটের মূল দলে খেলা শুরুর পরেই তিনি সবার আকর্ষণের কেন্দ্রে চলে আসেন, আর এখন তার দিক হাত বাড়িয়ে রেখেছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। মেসি ও আমার সঙ্গে পিএসজি সমর্থকরা অতিরিক্ত বাড়াবাড়ি করেছিল, ফের বিস্ফোরক অভিযোগ করেছেন নেইমার। একটা চ্যাম্পিয়ন্স লিগ নেই, পিএসজিকে এই হাহাকার 220 মিলিয়ন ইউরো খরচ করে নেইমার জুনিয়রকে কিনতে বাধ্য করে। প্রথম কয়েকটা মৌসুম দারুণ কাটান ব্রাজিলিয়ান তারকা, উঠেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও। ট্রফিটাই যা জেতা হয়নি। চোটপ্রবণ নেইমার অধিকাংশ সময় মাঠের বাইরে থাকায় এরপর আর সেরাটা দিতে পারেনি। বার্সেলোনা থেকে গিয়ে পিএসজিতে প্রথম 2 মৌসুমে 20টির বেশি করে গোল করেন এমবাপ্পে, কিন্তু এরপর সেটা পড়তির দিকে চলে যায়। পরের 4 মৌসুমে প্রত্যেকটিতেই গোল, 20টিরও কম করে। নেইমারও বেশিরভাগ সময় চুটে থাকতেন। ব্যাপারটিতে বিরক্ত হন পিএসজি সমর্থকরা। একসময় বিরক্তির রূপ ধারণ করে ভয়াবহ। নেইমারের বাড়ির সামনে গিয়ে আজে বাজে কথা বলতেন অনেকে। 2021 সালে বার্সেলোনা ছেড়ে নেইমারের সঙ্গী হন লিওনেল মেসি। তার সঙ্গেও নেইমারের মতো ঘটনা ঘটে। এগুলো অন্যায় ও অতিরিক্ত বাড়াবাড়ি বলে আখ্যায়িত করেছেন নেইমার। আরএমসি স্পোর্টসকে তিনি বলেন, প্রথম বছর দারুণ কেটেছিল। ফ্রান্সের মানুষ আর সমর্থকরা দারুণভাবে গ্রহণ করে। শেষের 2-3 বছর ওইরকম ছিল না। আমার সঙ্গে যেমন আচরণ করা হচ্ছিল সেটা ভালো ছিল না। মেসির সঙ্গে তাই করা হয়। 2023 সালে তিক্ত অভিজ্ঞতার সঙ্গী করে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দেন নেইমার। তবে সাবেক ক্লাবের প্রতি তার কোনো ক্ষোভ নেই। নেইমার বলেন,
তারা আমার বাড়ির সামনে এসে আক্রমণ করতে চাইতো। আমাকে হেনস্থা করা আর আঘাত করার মনোবাসনা ছিল। তারা সীমা ছাড়িয়ে যায়। আমাদের সম্পর্ক আর ভালো ছিল না, কিন্তু আমি তাদের শ্রদ্ধা করতাম। জটিল পরিস্থিতির সৃষ্টি হয়, কিন্তু পিএসজির প্রতি আমার কোনো বিরক্তি নেই। এই ক্লাবে 6 বছর কাটিয়েছি, তাদের শ্রদ্ধা করি। কেবল ক্লাবের কিছু লোক আর কিছু সমর্থকদের প্রতি বিরক্তি। নেইমার যোগ করেন, পিএসজিতে আমার দারুণ কিছু মুহূর্ত আছে, কিছু দুঃখের ঘটনাও। দুর্ভাগ্যজনকভাবে সমর্থকদের সঙ্গে আবার সম্পর্ক দুঃখের মুহূর্তের অংশ। খেলার বিবেচনায় আমি সেখানে সেরা ফুটবলটা খেলেছি, আমি খুশি। শীর্ষস্থান ধরে রাখা নিয়ে শঙ্কা, ফের ঘরের মাঠে লজ্জার হার, ব্যাখ্যা নেই বার্সার। লা লিগায় ঘরের মাঠে টানা দ্বিতীয় হার বার্সেলোনার। আগের ম্যাচে লাস পালমাসের বিপক্ষে 2-1 গোলে হারের পর এবার লেগানেসের বিপক্ষে 0-1 গোলে হেরেছে টেবিল টপার বার্সা। আর এমন হারের কোনো আখ্যা দিতে পারছেন না দলটির কোচ ও ফুটবলাররা। ম্যাচে 81% সময় বল নিজেদের কাছে রেখে 88% সফল পাসে গোলের উদ্দেশ্যে 20টি শট নিয়েও জালের দেখা পায়নি বার্সা। উল্টো ম্যাচ শুরুর 4 মিনিটে হজম করা একমাত্র গোল হারতে হয়েছে বার্সাকে। আর এ হাতে পয়েন্ট টেবিলেও থাকা গিয়েছে দলটি। শীর্ষস্থান বজায় থাকলেও রিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধান নেমে এসেছে মাত্র 1 পয়েন্টে, যে কারণে হতাশ বার্সা। লেগানেসের বিপক্ষে ম্যাচ শেষে হতাশ ঝরে পড়েছে মিডফিল্ডার পেদ্রির কণ্ঠে। তিনি বলেন, আজকে যা হলো এরপর খুশি মনে আমাদের বাড়ি ফেরা অসম্ভব। ম্যাচটি আমরা শুরু করেছিলাম যেমন অর্ধঘুমে, এরপর সুযোগ তৈরি করলেও গোল করার জন্য প্রতিপক্ষের গোলমুখে জ্বলে উঠতে পারেনি আমরা। আরো ভালো করতে হবে আমাদের। এভাবে প্রতিপক্ষকে ম্যাচের শুরুতেই গোল বারবার করতে দিতে পারি না। তিনি আরো বলেন, আমরা যথেষ্ট সুযোগ তৈরি করেছি, তবে কাজটা শেষ করা জানতে হবে আমাদের। লা লিগা আমরা কেন এতটা ধুঁকছি ব্যাখ্যা পাওয়া কঠিন, তবে ঘুরে দাঁড়াতে হবে আমাদের। 2 ম্যাচে নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচের ডাগ আউটে থাকতে পারেনি কোচ হ্যান্সি ফ্লিক। সাইডলাইন থেকে দল পরিচালনা করেন যিনি, সে সহকারী কোচ মার্কাস জর কোনো কারণ খুঁজে পাচ্ছে না এই হারের। তিনি বলেন, এই পরাজয়ের ব্যাখ্যা পাওয়া কঠিন। প্রথম সমস্যা ছিল ম্যাচের প্রথম 5 মিনিটে মনোযোগ ঘাটতি, তখন আমরা গোল হজম করেছি। এরপরও খুব ভালো না খেললেও আমরা 20টির মতো সুযোগ তৈরি করেছি, কিন্তু গোল করতে পারিনি। এত সুযোগ কাজে লাগাতে না পারলেও জেতাটা কঠিন। পেপ গার্দিওলা মেনে নিয়েছেন যে তার দলের সাম্প্রতিক দুর্বল পারফরম্যান্স তার শান্তি কেড়ে নিয়েছে। ম্যানচেস্টার ডার্বিতে এক চমকপ্রদ পরাজয়ে সিটির সংকট আরো গভীরতর হয়েছে। যদিও প্রথমার্ধে জোস্কো গার্দিওলার 36 মিনিটের হেডারে সিটি এগিয়ে গিয়েছিল, গার্দিওলার উচ্ছ্বাসহীন প্রতিক্রিয়া তার হতাশার প্রতিফলনই ছিল। দ্বিতীয়ার্ধের শুরুতে তাকে একা বসে চোখ বন্ধ করে পানি পান করতে দেখা যায়, তবে শেষের নাটকীয় মুহূর্তগুলো তার আশা ভঙ্গ করেছে। 88তম মিনিটে মাতিয়াস নুনেজের বলে বল পেয়ে যান আমাদ দিয়ালো। সেই বল থেকে পেনাল্টি আদায় করে ব্রুনো ফার্নান্দেজ গোল করেন, ইউনাইটেডকে সমতা ফিরিয়ে দেন। এরপর 2 মিনিটের মাথায় লিসান্দ্রো মার্টিনেজের লম্বা পাস থেকে সিটির রক্ষণভাগের বিভ্রান্তির সুযোগ গোল করেন দিয়ালো। এই পরাজয়ে প্রিমিয়ার লিগের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। সিটির মতো দল 88 মিনিটে এগিয়ে থেকেও পরাজিত হয়েছে, যা আগে কখনো ঘটেনি। গার্দিওলা ম্যাচ শেষে স্বীকার করেন, আমি দলের কোচ হিসেবে যথেষ্ট ভালো নাই, আমি আমার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। গার্দিওলা জানিয়েছেন, দলের বড় পরিবর্তন আসন্ন গ্রীষ্মে করা হবে, তবে দলের দুর্বলতা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। সিটির জন্য এই মৌসুমটি এখন টিকে থাকার লড়াইয়ে পরিণত হয়েছে। লিভারপুলের থেকে 9 পয়েন্ট পিছিয়ে থাকা সিটির 5ম টানা প্রিমিয়ার লিগে শিরোপা এখন প্রায় অসম্ভব। সিটির চ্যাম্পিয়ন্স লিগ যাত্রাও শঙ্কার মধ্যে পড়েছে। জুভেন্টাসের কাছে পরাজয় এই সমস্যাকে আরো ঘনীভূত করেছে। গার্দিওলা জানিয়েছেন, দলের বড় পরিবর্তন আসন্ন গ্রীষ্মে করা হবে, তবে দলের দুর্বলতা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। সিটির জন্য এই মৌসুমটি এখন টিকে থাকার লড়াইয়ে পরিণত হয়েছে। লিভারপুলের থেকে 9 পয়েন্ট পিছিয়ে থাকা সিটির 5ম টানা প্রিমিয়ার লিগ শিরোপা এখন প্রায় অসম্ভব। সিটির চ্যাম্পিয়ন্স লিগ যাত্রাও শঙ্কার মধ্যে পড়েছে। জুভেন্টাসের কাছে পরাজয় এই সমস্যাকে আরো ঘনীভূত করেছে। দর্শক, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। মেসির উত্তরসূরি এ কোন নতুন মাস্তান? মেসি ও আমার সঙ্গে পিএসজি সমর্থকরা অতিরিক্ত বাড়াবাড়ি করেছিল, বিস্ফোরক অভিযোগ নেইমারের। শীর্ষস্থান ধরে রাখা নিয়ে শঙ্কা, ফের ঘরের মাঠে লজ্জার হার, ব্যাখ্যা নেই বার্সার।
আমি যথেষ্ট ভালো কোচ না, ম্যানিউর কাছে হেরে গার্দিওলা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।